সেটাও যেরকম খুব গুরুত্বপূর্ণ, স্টোর বিল্ডিং সেখানেও তল্লাশি গুরুত্বপূর্ণ, কারণ এই স্টোর বিল্ডিং এ তো অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্র সেগুলো রাখা থাকে। একেবারেই তাই, এবং যে স্টোর বিল্ডিং সেই জায়গাতেই এর আগে যেগুলো নিয়ে মূলত সিবিআই এই মুহূর্তে কনসার্ন, অর্থাৎ যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি বিভিন্ন হয়েছে বলে অভিযোগ উঠছে, যার তদন্ত করতে আজকে সিবিআই আধিকারিকরা এখানে এসছেন, সেই বিষয়ে তদন্ত করার ক্ষেত্রে সেই সময়কার যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি, সংরক্ষিত নথি, সেই নথিগুলি স্টোর বিল্ডিং এই রাখা থাকে। তাই স্টোর বিল্ডিং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং প্রশাসনিক দুই বিল্ডিং, অর্থাৎ একদিকে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, সেখানে প্রিন্সিপালের অফিস রয়েছে, পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক অর্থাৎ যেখানে এমএসভিপির অফিস, এই দুটি বিল্ডিং এ এখানেই কিন্তু তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পাশাপাশি পাশেরটাতেও তৎকালীন এমএসভিপি তার অফিস ছিল। সেই জায়গাতে এখন যারা যিনি প্রিন্সিপাল হয়েছেন বা এখন যিনি এমএসভিপি হয়েছেন, আজকে রবিবার, আজকে সবারই ছুটি ছিল, সেই সময় তাদেরকে ডেকে একেবারে তাদেরকে সঙ্গে নিয়ে সেই জায়গাগুলিতে আজকে তাদের সঙ্গে বসে সিবিআই আধিকারিকরা তথ্যানুসন্ধান করছেন, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ তাদের তরফ থেকেও যথেষ্ট সহায়তা করা হচ্ছে বলে এখনো পর্যন্ত খবর। এই গোটা বিষয়ে যা যা তথ্য আপাতত তারা চাইছেন, যা যা নথি চাইছেন, তার বিষয়ে প্রপার তার হদিশ তাদের কাছ থেকেই সিবিআই আধিকারিকরা নেয়ার চেষ্টা করছেন, এবং সেই নথিগুলি এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তেমনটাই আপাতত মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই জায়গায় কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তায় রাখা হয়েছে গোটা জায়গাটাকে। যারা এই বিল্ডিং গুলিতে ঢুকছেন, কেননা এর আগেও আমরা দেখেছি যখন খুন এবং ধর্ষণের তদন্তেও সিবিআই এসেছিল, তখনও পর্যন্ত এই রকম আঁটোসাঁটো নিরাপত্তা আজকের মতো কিন্তু দেখা যায়নি। যেখানে আজকে আমরা দেখছি সিবিআই আধিকারিকরা যখন বিল্ডিং এ ঢুকেছেন, তখন প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, সেখানে যারা প্রবেশ করছেন তাদের সবাইকেই একেবারে মোবাইল জমা রেখে তাদেরকে ভেতরে ঢুকতে হচ্ছে, এবং মোবাইল জমা, আবার সেই জমা মোবাইল তারা ফেরত পেলে তারপর তারা সেখান থেকে ওইখান থেকে বেরোচ্ছেন। অর্থাৎ এইভাবেই কিন্তু আজকে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে এই তল্লাশি অভিযান চলছে। কোন কোন গুরুত্বপূর্ণ নথি এক্ষেত্রে উদ্ধার হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একেবারে বেশ সান্নিক, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো, এবং আরজি করের দিকে তো আপনারা দেখছিলেন, কিন্তু আরজি করের পাশাপাশি আমাদের অবশ্যই সন্দীপ ঘোষের বাড়ির দিকে নজর রাখতে হবে, কারণ যত দোষ, যত অভিযোগ, কেন্দ্রবিন্দুতে তো এই সন্দীপ ঘোষই রয়েছে। এই সন্দীপ ঘোষ আবার সিবিআই আধিকারিকদের 1 ঘন্টার বেশি সময় অপেক্ষা করিয়েছেন। 6:50 যখন সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন তার বাড়িতে, তখনই সন্দীপ ঘোষ ঢুকতে দিলেন না। কেন দিলেন না এই প্রশ্ন যখন সাংবাদিকরা করেন, তখন সন্দীপ ঘোষ একেবারে স্পিকটি নট, একটা সারা শব্দও করেননি, একেবারে নির্বাক ভাবে তাকিয়েছিলেন তিনি। তারপর সিবিআই আধিকারিকরা ঢুকে যান, এবং 8:02 সন্দীপ ঘোষ দরজা খোলেন। তার কিছু মিনিট পর সিবিআই আধিকারিকরা ঢোকেন। প্রায় 4.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। কোন কোন দিকগুলোতে নজর রাখা হচ্ছে, কি কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে সন্দীপ ঘোষকে, কারণ লাগাতার আমরা শুক্রবার থেকে, এই শুক্রবারের আগের শুক্রবার থেকে দেখেছি সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার বাড়িতে পৌঁছে যাওয়া আর কি কি আপডেট উঠে আসছে, এই বিষয়ে অমিত আরো বিস্তারিত আমাদের জানাতে পারবে, কারণ অমিত ঘটনাস্থলেই রয়েছে। অমিত, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, 4.5 ঘন্টা অতিবাহিত, এর মাঝে তুমি যেমনটা আমাদের আপডেট দিয়েছিলে যে এক সিবিআই আধিকারিক বেরিয়ে আসেন, আরো কিছু নথিপত্র নিয়ে ভিতরে ঢোকেন, এখন কি আপডেট? দেখো, সকালে প্রথমে 5 জন অফিসার, তারপর আরো 1 জন অফিসার, 6 জন অফিসার। পরবর্তী সময় কিছুক্ষণ আগে আমরা দেখলাম ঠিক 12:10-15 নাগাদ আরও 6 জন অফিসার সন্দীপ ঘোষের যে এই যে বাড়ি, যে বাড়িতে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি অভিযান জারি রয়েছে, সেখানে আরও 6 জন অফিসার, মোট 12 জন অফিসার কিন্তু ঢুকেছিলেন, এবং জাস্ট মিনিট 5 আগে তাদের মধ্যে আরও 3 জন অফিসার বেরিয়ে গেলেন। এই মুহূর্তে 9 জন অফিসার একযোগে তারা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু জারি রেখেছে, কারণ এই 4তলা বাড়িতে একাধিক ঘর রয়েছে। সিবিআই সূত্রে দাবি প্রতিটি ঘরের কোথায় কি আসবাব রয়েছে, কোথাও সেখানে কোনো নথিপত্র রাখা হয়েছে কিনা, বা যেহেতু আর্থিক দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে ব্যাংকিং লেনদেন ছাড়াও নগদে কোনো লেনদেন হয়েছিল কিনা, নগদের লেনদেন থাকলে কোনো ক্যাশের যদি হদিশ পাওয়া যায়, সেই কারণে একদম চিরুনি তল্লাশি, একদম এ বাড়ির ভেতরে যে 4তলা বাড়ির প্রতিটি রুমে তল্লাশি চালানো হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে। একাধিক অভিযোগ, ভুরি অভিযোগ। তিনি আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালীন একদম তার সময়কালে বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করেছে। সরকারি টাকা অপচয়, সরকারি টাকা নয়ছয়, সরকারি টাকা তছরূপ করা, এমনকি
স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে বা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে স্বজন পোষণ নিজের তিন ঘনিষ্ঠকে বিভিন্ন বিষয় যেমন ক্যান্টিনের বরাত পাইয়ে দেওয়া বা সেখানে টি স্টল করার বন্দোবস্ত করা, এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। একই সঙ্গে কোভিড ফান্ড থেকে বিভিন্ন সামগ্রী তার চেম্বারের জন্য কেনা হয়েছে এমনও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মেডিকেল কলেজের যে এডুকেশন ফান্ড, সেই ফান্ডও তছরূপ হয়েছে। এই ধরনের আর্থিক তছরূপের নেপথ্যে বা কাণ্ডারি কিন্তু বারবার মূল অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে, বা যিনি অভিযোগ করেছিলেন ডেপুটি সুপার, তিনিও কিন্তু মূল অভিযুক্ত হিসেবে ভিজিলেন্সকে যে চিঠিটা দিয়েছিলেন তাতে একেবারে অমিত, তুমি যে কথা বলছো, যে অভিযোগটা উঠে এসেছিল ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আরজি করের আক্তার আলী, তিনি অভিযোগ করেছিলেন। কি অভিযোগ করেছিলেন শোনাই একবার। একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। সন্দীপ ঘোষের বাড়ির দিকে নজর রেখেছিলাম, একেবারে 6 জন অফিসার, তারপর আরো 6 জন আসে, 3 জন বেরিয়ে যায়, 9 জন অফিসার এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে, 4.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এবার একটু এন্টালির দিকে আমরা নজর রাখবো। এন্টালিতে কেন নজর রাখবো? কারণ প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়ি এন্টালিতে, সেখানেও সকাল থেকেই কিন্তু 7 থেকে 8 জন সিবিআই আধিকারিক তারা পৌঁছে যান এবং তারপরে তল্লাশি শুরু করেন। এবং এই সঞ্জয় বশিষ্ঠ, তিনি যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তা বলার অপেক্ষা রাখে না, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। কি কি অভিযোগ রয়েছে, কেন সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন, আরো একটু ডিটেল জানার চেষ্টা করবো অর্পিতার কাছ থেকে। অর্পিতা রয়েছেন সরাসরি একেবারে সঞ্জয় বশিষ্ঠের বাড়ির সামনে থেকেই। অর্পিতা, এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, নিরাপত্তার দিকটা তো অবশ্যই জানতে চাইবই, তারই পাশাপাশি এতগুলো ঘন্টা পার হয়ে গেল, কি আপডেট উঠে আসছে, কি কি জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা, কোন কোন দিকগুলোতে নজর রাখছেন তারা? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে গতকালকে আমরা জানি যে আরজি করে যে টেন্ডার দুর্নীতি মামলা, সেই মামলায় হাইকোর্টের নির্দেশে সিবিআইর হাতে তদন্তভার যায় এবং এফআইআর তারা রুজু করে। এফআইআর করার পরে আজকে সকাল থেকে আমরা দেখেছি একযোগে সিবিআই আধিকারিকরা একাধিক জায়গায় তারা তল্লাশি অভিযান করছে। তার মধ্যে সন্দীপ ঘোষের বাড়ি অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে তারা যেমন তল্লাশি করছে, পাশাপাশি এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠ অর্থাৎ যিনি কিনা অপসারিত যিনি সুপার, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান করছে সিবিআইয়ের আধিকারিকরা। 7 জন অফিসার তারা এসেছেন এবং সেকেন্ড ফ্লোরে সেখানে চলছে তল্লাশি একযোগে। মূলত সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তৎকালীন সময় এই সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয় বশিষ্ঠ একযোগে মিলিয়ে কিভাবে এই দুর্নীতির এই রাজ করেছেন এবং আর্থিক কোনো লেনদেন রয়েছে কিনা এদের মধ্যে। শুধুমাত্র তাই নয়, তার যে আইটি রিটার্ন, এমনকি তার যে ব্যাংকিং স্টেটমেন্ট, ব্যাংকিং ডকুমেন্ট এবং যে লেনদেনের একাধিক যে নথি, সেগুলো দেখিয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করাবে এবং তার বয়ান রেকর্ড করাবে। কারণ এই সন্দীপ ঘোষের জামানাতেই যে বিপুল পরিমাণ যে আর্থিক তছরূপের মামলা হয়েছিল, সেই মামলার তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা এই লিঙ্কে একাধিক জনের কিন্তু বাড়িতে গিয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে প্রাক্তন সুপার অর্থাৎ যিনি কিনা এই সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতেও চলছে তল্লাশি। সেখানে তাকে যেরকম ভাবে জিজ্ঞাসা করা হবে যে সেই সময় লেনদেন কিভাবে চলতো, তার যে ব্যাংকিং স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে যা রয়েছে তখনকার সময় অর্থাৎ 2021 সালে, সেই অনুযায়ী তার কিভাবে তার আয়ের উৎস ছিল এবং সেক্ষেত্রে কোথাও কোনো ফারাক রয়েছে কিনা, এই বিষয়টা সুস্পষ্ট করতে চাইছে সিবিআইয়ের আধিকারিকরা। সেই জন্য তারা সকাল থেকে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি এই আবাসনকে ঘিরে রেখেছে বাইরে কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কারণ এই ঘটনাতে কোনোভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান করছে। বেশ বেশ অর্পিতা। আর এর পাশাপাশি কেষ্টপুরের দিকেও আমাদের নজর রাখতে হবে। কেন কেষ্টপুরের দিকে নজর রাখতে হবে? তার কারণ আরজি করের ডাক্তার দেবাশিস সোম, তার বাড়িতেও সকাল সকাল পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। কেন পৌঁছে যান? তার কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই যে ডক্টর দেবাশিস সোম, ইনি কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘোষের নামে ভুরি ভুরি অভিযোগ। এই অভিযোগগুলো দেবাশিস সোম তার
কার নামে কি কি অভিযোগ মূলত রয়েছে, কিন্তু কে এই দেবাশিস সোম একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরজি করের ডাক্তার যেরকম সেরকম ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম এবং আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেখান থেকে কি সূত্রপাত, আরো বিস্তারিত অনুপ আমাদের জানাতে পারবে এই বিষয়টা। অনুপ, একদিকে যেরকম এটা জানতে চাইবো, তারই পাশাপাশি কি কি অভিযোগ রয়েছে এই মুহূর্তে, তার বাড়ির সামনের ছবিটাও কি? সকাল 7টা নাগাদ কেষ্টপুর হানাপাড়া, সেই হানাপাড়া কিন্তু 6 জনের প্রতিনিধি দল, তারা কিন্তু সিবিআই তারা একেবারে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে। সেই বাড়িতে যখন পৌঁছয়, বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান যেমন চলছে, তারই পাশাপাশি দেবাশিস সোম, যিনি হচ্ছেন ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের অধ্যাপক, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মূলত কারণ তৎকালীন যে ডেপুটি সুপার অর্থাৎ আখতার আলী কিন্তু লিখিত একটি যেমন বেশ কিছু তথ্য দিয়েছিল সিবিআই কে, পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক মর্মে কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গায় লিখিত মর্মে জানিয়েছিল। শেষমেশ কিন্তু একেবারে সন্দীপ ঘোষ, তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার সাথে যোগসালিশ যে পুরো ঘটনা রয়েছে, এরকম বেশ কিছু তথ্য তিনি দিয়েছিলেন। এরই পরবর্তী ক্ষেত্রে যখন সিবিআই গতকালকে থেকে যখন এই তদন্তভার নেয়, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে একযোগে বিভিন্ন জায়গায় যখন তল্লাশি করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেবাশিস সোম, তিনি হচ্ছেন অধ্যাপক ফরেন্সিক মেডিসিন বিভাগের, এবং দেবাশিস সোমের সঙ্গে যেহেতু সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠতা এবং একাধিক লেনদেন সংক্রান্ত আর্থিক দুর্নীতি সম্পর্কে একাধিক তথ্য মেলে। তারপরেই সিবিআই এর পক্ষ থেকে কেষ্টপুরে যে হানাপাড়া তার বাড়ি, সেই বাড়িতে তল্লাশি যেমন চালাচ্ছে, পাশাপাশি একটি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে শুরু করা হয়েছে। বেশ, দিকে দিকে আমরা নজর রাখছি, আর দিকে দিকে নজর রাখার পাশাপাশি এবার একটু হাওড়ার দিকেও আমাদের নজর রাখতে হবে। কেন হাওড়ার দিকে নজর রাখতে হবে, তার কারণ এখানে এক মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং, তার বাড়িতে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা, এবং সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠই কিন্তু এই বিপ্লব সিং। কেন এই সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং তার বাড়িতে পৌঁছে যাওয়া, কারণ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। বিপ্লব সিং এর বাড়িতে কেন পৌঁছে গেলেন, হাসপাতালের ওষুধ কিভাবে বিক্রি হতো বাজারে, কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, কখন থেকে এই প্রতিনিধি, এই সিবিআই এর যারা রয়েছেন আধিকারিকরা, তারা পৌঁছে গিয়েছেন, কতক্ষণ সময় পেরোলো, এই মুহূর্তে কি ছবি, কি কি জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে, কি অভিযোগ? বিপ্লব সিং মূলত তার বাড়িতে যদি পৌঁছানো যায়, তাহলে সেক্ষেত্রে বা অন্দরে পৌঁছানো যায়, সেখান থেকে যদি তথ্য উদ্ধার হয়, তাহলে সন্দীপ ঘোষের যে দুর্নীতির অভিযোগ, তার কিন্তু অনেকটাই খোলসা করতে পারবে হচ্ছে সিবিআই। তার কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ রয়েছে দুর্নীতি, এবং সেই অভিযোগ বা সেই দুর্নীতির অভিযোগে যে লেনদেন, টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম, সেগুলিকে সামলাতো এই বিপ্লব সিং। বিপ্লব সিং হচ্ছে এই আরজিকর হাসপাতালের ভেন্ডার, অর্থাৎ মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লায়ার। তার সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষ, জানতে চাইবো, এই যে বিপ্লব সিং একজন ভেন্ডার, আরো একজন ভেন্ডারের নামও তো উঠে আসছে। একেবারে সুমন হাজরা, যিনিও কিন্তু এই হাওড়ার বাসিন্দা, হাওড়ার আন্দুলে হাজরা মেডিকেল বলে একটি শপ, এবং তার সঙ্গে আগে আরজি করে সেখানে বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই দেওয়া হতো, স্যানিটাইজার থেকে শুরু করে একাধিক জিনিসপত্র সেখানে সাপ্লাই হতো। এই সুমন হাজরার বন্ধু ছিল বিপ্লব সিং, যে কিনা প্রথমের দিকে ছিল একজন পেইন্টার অর্থাৎ চিত্রকার। সে বাচ্চাদের ছবি আঁকা শেখাতো এবং পাশাপাশি কলকাতার একটি দোকানে সে চাকরি করত। সেই জায়গা থেকেই সুমন হাজরার সঙ্গে ঘনিষ্ঠতা। এই সুমন তাকে কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, এবং তখন থেকেই বিভিন্ন জায়গা থেকে মেডিকেল ইনস্ট্রুমেন্ট কিনে সেগুলিকে আরজিকর হাসপাতালে সাপ্লাই করত। সেখান থেকেই ঘনিষ্ঠতা বাড়ে, এবং অবশ্যই সেই প্রথম যদি কোনো কমিশন ভিত্তিক তাকে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়, সে হচ্ছে সেই বিপ্লব, যার থেকে কমিশন নিয়ে এই সন্দীপ ঘোষ তাকে সুযোগ দিয়েছিল। পরবর্তীকালে সেই বিপ্লব হয়ে ওঠে মিডল ম্যান সন্দীপ ঘোষ। যারা যারা এই আরজিকরের সঙ্গে ব্যবসা করত, তাদের মিডল ম্যান হিসাবে কাজ করত বিপ্লব। ফলে বিপ্লবকে ধরতে পারলে, বিপ্লবের অন্দরমহলে ঢুকতে পারলে সন্দীপ ঘোষের দুর্নীতির যে অভিযোগ, তার বেশ কিছুটা অংশ সিবিআই তার নিজেদের হাতে নিতে পারবে। ঠিক, বেশ, এ কারণেই তল্লাশি অভিযান চলছে। বেশ।